আমাদের প্রার্থী জাতীয় কংগ্রেসের শ্রী আশিস কুমার সমর্থনে আজকের এই মহতী জনসভা, এই সভার সভাপতি মণ্ডলীর এই যে অষ্টাদশ নির্বাচন, সারা দেশের মানুষ বলছে হ্যাঁ নিশ্চয়ই 5 বছর পরে, গত 10 বছর ধরে দেশকে যে দিকটায় ঠেলে দিচ্ছে, আজকে এটা শুধু আরেকটা সরকার তৈরি করার জন্য, এবং তারপর গত 7.5 দশক এদেশের জনগণ দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের দেশের, এগুলো তো বড় বড় রাজনীতিকদের ব্যাপার। এগুলো দেশের মধ্যে যারা অর্থনীতিবিদ, সমাজতাত্ত্বিক এবং বড় বড় যারা রাজনীতি, তারা ভাববেন আমরা সাধারণ মানুষ, এগুলা নিয়ে আমাদের মাথা ঘামিয়ে লাভ কি? বন্ধুরা, এটা এইভাবে ঠেলে দেওয়ার, এটাকে এইভাবে ছোট করার বিষয়ই না। আমি বলবো আমাদের সে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, একজন নাগরিক হিসেবে আমাদের অধিকার আজকে আপনার ঘরেই তো নেই। আপনার ঘরের চারিদিকে গত 6 বছর তাকান, হ্যাঁ এখানে একটা ভোট হয়েছে, সেই ভোটের মাধ্যমে, সে ভোট কিভাবে হয়েছে আপনারা জানেন। একটা সরকার তৈরি হয়েছে, সেই সরকারও সংবিধানের নামে শপথ নিয়ে তারা মন্ত্রিসভা গঠন করেছেন। ত্রিপুরাজ্যে প্রত্যেকটা নাগরিককে তার অধিকারকে সুরক্ষিত রাখার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ। আপনি নিজেকে জিজ্ঞেস করুন তো, আপনার সে অধিকার আছে কিনা? এই অরুন্ধতিনগরে বাধারঘাটে গেল বিধানসভা নির্বাচনের পর আমাদের পার্টি লোকাল কমিটির সম্পাদক, আমাদের এখানে প্রাক্তন সাংসদ আছেন, দুবারের মহিলা সাংসদ, আরো অনেকের বাড়িঘরের উপরে কতবার আক্রমণ সাধিত হয়েছে। একজন অপরাধী, একজন সমাজ বিরোধী নিরীহ নাগরিকদের উপরে, বিরোধী দলের সদস্যদের উপরে এইভাবে আক্রমণ করার জন্য, নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য তারা দিন দুপুরে যে সময় চেষ্টা করেছে, একটা আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের একজন লোকাল কমিটির সদস্য তার কোমর ভেঙে দিয়ে শয্যাসাজি করে দিয়েছে। এরকম সারা ত্রিপুরাজ্যে বহু। তো গণতন্ত্র, আমাদের দেশের সংবিধান প্রত্যেকটা নাগরিককে তার রাজনৈতিক অধিকার দিয়েছে, বিশ্বাসের অধিকার দিয়েছে, যে কোনো ধর্মচর্চা করতে পারবেন, তার ভাষা সংস্কৃতির অধিকার দিয়েছে। আজকে এই ত্রিপুরার যে গত 6টা বছর ধরে আমরা প্রত্যক্ষ করছি, এগুলো নেই। লোকসভা নির্বাচন মানে হলো আমাদের দেশের যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান, লোকসভা, বিধানসভা, ত্রিপুরাজ্য স্বশাসিত জেলা পরিষদ, মিউনিসিপাল কর্পোরেশন, মিউনিসিপাল কাউন্সিল, ত্রিস্তর পঞ্চায়েত, তার মধ্যে সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠান
সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের নির্বাচন, সে নির্বাচনে দেশের প্রায় 100 কোটি ভোটার অংশগ্রহণ করবেন। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, নির্দলরাও ভোটে দাঁড়াতে পারেন। এই বহুদলীয় গণতন্ত্রে এরকম সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচনে সেখানে অবাধে চর্চার প্রয়োজন, অবাধে আলোচনা দরকার। শুধু বক্তাদের বক্তব্য না, শ্রোতাদের কাছ থেকেও রাজনৈতিক দলগুলো, প্রার্থীগুলো তার বক্তব্য, তার দুঃখের কথা, সাদের কথা, আহ্লাদের কথা, ক্ষোভের কথা ব্যক্ত করার সেরকম পরিবেশ তৈরি করা দরকার। তার মধ্য দিয়ে আমাদের দেশের গণতন্ত্র, সংবিধান আরো মজবুত হবে। কিন্তু বন্ধুগণ, কখনো দেখেছেন আমরা যতজন এখানে এই জনসভাতে আপনারা হাজির হয়েছেন, নিশ্চয়ই এখানে বামপন্থীরা এবং কংগ্রেসেরা মিলে আমাদের সমর্থক শুধু এতটুকু? আর কদিন আগে তো ভোট হয়েছে, 13 মাস আগে। পার্থবাবু কয় ভোটে হেরেছেন? আজকে এর চাইতে বামপন্থী বা আজকে এই ইন্ডিয়া জোটের তার বক্তব্য শোনার জন্য, তার প্রার্থীর কথা শোনার জন্য লোক আসতে চায় না, এরকম তো কেউ বিশ্বাস করবে না। আর এই সভা করার জন্য বলুন তো, ত্রিপুরা যে 25 বছর লাগাতার বামপন্থীরা পঞ্চায়েত থেকে লোকসভা অবধি টানা জিতে এসছে, সেই সময়তে কোন রাজনৈতিক দলের কোন সভা করতে গিয়ে এত আরক্ষা বাহিনী, পুলিশ, সিআরপিএফ, বিএসএফ ভর্তি করে, তারপরেও সমর্থকরা শুধু রাজনৈতিক জনসভা হলে পরে সাধারণ মানুষও শুনতে চায় কোন পার্টির লোক কি বলছেন। এই হলো আজকে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, এ হলো মোদিরাজ, এ হলো আজকে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের চেহারা। আজকে এই বিজেপি পরিবারের, এই বিজেপির মন্ত্রিসভার মধ্যে এখনো সদস্য রয়েছেন নির্মলা সীতারামন, যেমন তেমন মন্ত্রী নন, জাদ্রেল মন্ত্রী, অর্থমন্ত্রী। তার স্বামীকে বলতে হচ্ছে এই নির্বাচনে যদি নরেন্দ্র মোদীকে ঠেকানো না যায় তাহলে দেশে এটাই হবে শেষ নির্বাচন, এটাই হবে শেষ ভোট। এমনিতে এই ব্যবস্থাকে ভাঙার জন্য প্রাক্তন রাষ্ট্রপতিকে দিয়ে এক জাতি এক ভোট, এক জাতি এক ভোটও না, তার পেছনে হলো এই এক দেশ এক জাতি এক ভোট। আসলে এটা হলো তার মলাটটা, ভেতরটা হলো এক নেতা এক দেশ এক জাতি। এটাই করতে চায়। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে দেশের 27টা রাজনৈতিক দল, এখানে আমরা যারা আছি, এখানে বামপন্থীরা, কংগ্রেসের সমর্থকরা আছেন, এটা তো ঘটনা। কংগ্রেসের সাথে আমাদের এই ত্রিপুরাজ্যে দীর্ঘ রাজনৈতিক লড়াই হয়েছে। কংগ্রেসের সাথে আমাদের কর্মসূচিগত, মতাদর্শগত ফারাক ছিল, আছে, থাকবে। এটা কোনো লুকোনো বা গোপন আমাদের কোনো সমঝোতা না। কিন্তু এই পার্থক্য সত্ত্বেও কেন আজকে 27টি রাজনৈতিক দল দেশে ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপিকে হটানোর জন্য আজকে পথে নামতে হয়েছে? কেননা যদি সংবিধানটাই না থাকে, তার গণতান্ত্রিক কাঠামোটাই যদি
ধ্বংস করে দেওয়া হয়। এই দেশ ব্রিটিশদের কাছ থেকে আমরা উদ্ধার করতে পেরেছি। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আদিবাসী, অনাদিবাসী সমস্ত অংশের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পেরেছি বলে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা সেই যুগের দেশের নেতৃত্ব তার উপলব্ধি করেছেন। সারা পৃথিবী তাদের কাছেও ভারত দেশ স্বাধীন হলেও একটা প্রশ্ন ছিল, এত ধর্ম, এত ভাষা, এত ভেদাভেদ টিকতে পারবে তো? চলতে পারবে তো? চলতে পারলেও এ দেশ বিকশিত হতে পারবে তো? আমাদের সংবিধান প্রণেতারা সেই কথাটা অনুধাবন করেছেন। হ্যাঁ, এই দেশকে যদি টিকিয়ে রাখতে হয়, আরো মজবুত করতে হয়, জগৎ সবার শ্রেষ্ঠ আসনে যদি বসাতে হয়, তাকে একটা মন্ত্রে আওড়াতে হবে। সে মন্ত্র হল ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো। তার উপর ভিত্তি করে এই সংবিধান। এই ভারতীয় জনতা পার্টি বা তার পূর্বসূরি আরএসএস সেই স্বাধীনতার সংগ্রামে তারা এগুলো স্বীকার করেনি, সে লড়াইয়ে তারা সামিল হননি। তার পিঠে ছুরি মেরেছিল। এই সংবিধান রচনা হওয়ার সময়তে তারা বিরোধিতা করেছিল। তেরঙ্গা ঝান্ডা গৃহীত হওয়ার সময় বলেছিল এটা হিন্দুদের জন্য পাপ। আজকে তারা হিন্দু হিন্দু, সনাতন সনাতন করছেন। তো আজকে ক্ষমতায় এসে প্রাক স্বাধীনতা কালে ব্রিটিশদের যখন তারা দালালি করত, সেই মানসিকতায় গত 10টা বছর নরেন্দ্র মোদী ক্ষমতায় বসে তার সেই স্বপ্নকে সাকার করার জন্য লেগেছে। এটা হঠাৎ কোনো একদম খেপাটে বা হঠাৎ এরকম একটা অহংকারী কোনো নেতার কারণে এটা হয়েছে মনে করার কারণ নেই। এটাই হলো আরএসএস। আজকে তারা বলছে নরেন্দ্র মোদী, বিজেপিকে আটকাবার কারো ক্ষমতা নেই। আপকি বার 400 পার। 10 বছর এ দেশের জনগণের সামনে 10 বছর আগে বা গত 2-3 নির্বাচনে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি দ্বিতীয়বার উচ্চারণ করেননি। আচ্ছা, সে প্রতিশ্রুতির পাতাগুলো উল্টিয়ে দেখেননি। এখন 10 বছর শেষে এসে বলছেন মোদি গ্যারান্টি। তার মানে তার গত 10টা বছর তারা কিছুই করেননি, পক্ষান্তরে এটাই স্বীকার করে নিচ্ছেন, সেটাই বলার চেষ্টা করছেন। তো আজকে 10 বছর শেষে যখন আবার সেই পরীক্ষায় এরকম একটা গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে দেশের জনগণকে গত 2টি নির্বাচনে তারা কি প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, আমাদের একটু পেছন ফিরে দেখতে হবে, আমাদের পর্যালোচনা করতে হবে। 2014 সালে কি বলেছিল? দেশের যুবকদের বলেছিল তোমাদের বছরে 2 কোটি করে, 5 বছরে 10 কোটি চাকরি হবে। দেশের অন্নদাতা কৃষকদের বলেছিল তোমাদের যাবতীয় ঋণ মকুব হবে, উপরন্তু তোমাদের ফসলের ন্যায্য দাম তোমরা পাবে। ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ বিজেপি সরকার আসতে পারলে তার প্রথম মন্ত্রিসভাতেই
সেই সুপারিশ কার্যকরী হবে। আরো কি বলা হয়েছিল, এই দেশ থেকে এই যাবৎ যত টাকা লুট হয়েছে, বিদেশের ব্যাংকে জমা হয়েছে, সব টাকা ফেরত আসবে, 100 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে জমা পড়ে যাবে, জিনিসপত্রের দাম অর্ধেক হবে। আরো হাজার কথা বলেছিলেন। মানুষ সবাই সব কথা মনে রাখার প্রয়োজন মনে করে না, এটা প্রয়োজনই নেই। কিন্তু সাধারণ মানুষ যারা দৈনন্দিন জীবনের অভিজ্ঞতায় যারা জলে পড়ে খাপ হয়ে যাচ্ছেন, তাদের কাছে এই কয়েকটি প্রতিশ্রুতি ভেবেছিল, হ্যাঁ, নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী 13 বছর ধরে কর্পোরেটদের সেবা করে একটা তার ভাবমূর্তি তৈরি করা হয়েছে। শুধু ভারতবর্ষের একচেটিয়া কারবারি না, সারা পৃথিবীর একচেটিয়ারাও গুজরাটে বছরে একবার বাইব্রান গুজরাটের সম্মেলন হয়, সেখানে এসে দেখলেন যে না, ভারতকে লুটতে হলে পরে এই নরেন্দ্র মোদীকেই চেয়ারে বসাতে হবে, তাকেই প্রধানমন্ত্রীর পদে বসাতে হবে। দেশের মানুষও বিশ্বাস করলেন। দেখা যাক তার সেই প্রথম 5 বছর প্রধানমন্ত্রীত্বের কালে বন্ধুরা শুনেছেন কোনোদিন এই দাবি, এই প্রতিশ্রুতিগুলো তিনি উচ্চারণ করেছেন? করেননি। আনলেন কি না, 500,000 টাকার নোট বাতিল না হলে পরে দেশের বেকারত্ব, ধনী গরিবের বৈষম্য, উগ্রপন্থা, সাম্প্রদায়িকতাবাদ, সমস্ত এই 500,000 টাকার নোট দেশের এক অংশের মানুষ এগুলাকে কুক্ষিগত করে তার সরকারকে কাজ করতে দিচ্ছেন না। দেশের প্রায় 22 লক্ষ কোটি টাকার নোট, এই নোটের অর্ধেক 500,000 টাকা, এগুলো সমস্ত এই কালোবাজারিদের হাতে, সন্ত্রাসবাদ যারা চালায় তাদের হাতে, উগ্রবাদ যাকে পরিচালনা করে তাদের হাতে, সাম্প্রদায়িকতা যারা করে তাদের হাতে, কোন নোটিশ ছাড়াই 500,000 টাকা নোট বাতিল করার মধ্য দিয়ে শুধু দেশে হাহাকার করা না, দেশের ক্ষুদ্র মাঝারি শিল্পকে ধ্বংস করে লক্ষ লক্ষ শ্রমিকদের তার কাজ কেড়ে নিল। বলল, এই টাকা উদ্ধার করে যদি আমি দেশের মঙ্গল না করে, দেশের মানুষের হিত না করে, আমাকে ল্যাম্পপোস্টে বেঁধে জুতা মারবেন, পাথর মারবেন, শাস্তি দেবেন। 98% সেই 500,000 টাকার নোট ভারতীয় রিজার্ভ ব্যাংকের ঘরে ফেরত এসছে। তাহলে মানুষকে যে বলা হয়েছিল এই টাকা ফেরত আসলে উগ্রবাদ বন্ধ হবে, হয়েছে কি? এই টাকা ফেরত আসলে পরে সন্ত্রাসবাদ বন্ধ হবে, হয়েছে কি? এই টাকা ফেরত আসলে পরে কৃষকদের ঋণ মকুব হবে, হয়েছে কি? এই টাকা ফেরত আসলে পরে দেশের যুবকদের কর্মসংস্থান করা হবে, হয়েছে কি? 5 বছর শেষে তো আরো 5 বছর চলে গেল, হয়েছে? নরেন্দ্র মোদী বা তার বসংবদরা তার জবাব দেননি, তার ব্যাখ্যা দেননি, তার বিশ্লেষণ দেননি। এই অবস্থায় 2019-এর লোকসভা, গত লোকসভা আসলো 17শ লোকসভা। মোদী সাহেব, বিজেপি প্রমাদ গুনছিলেন। নতুন করে আবার কি বলবো,
নতুন করে আবার কোন প্রতিশ্রুতি দিয়ে কিভাবে জনগণকে প্রতারিত করব, ফোন দিয়ে আটলেন। এগুলি সব জানা কথা, আপনাদের তবু বলতে হচ্ছে, কেননা মানুষ খুব তাড়াতাড়ি আমরা ভুলে যাই। কাশ্মীর, হ্যাঁ, কাশ্মীর স্বাধীনতার পর থেকে কাশ্মীর অশান্ত, নানা কারণে। আজকে মিলিটারির বুটের তলে দাঁড়িয়ে চেপে ধরে হয়তো দেখানো হচ্ছে বাইরে থেকে শান্ত। শান্ত হলে ভোট হয় না কেন? গত 5 বছর ধরে কাশ্মীরে কোনো ভোট হয় না কেন, যদি তোমরা যদি এই শান্তি এনে থাকো? সেই কাশ্মীরে আমাদের দেশের সমস্ত ধরনের নিরাপত্তা কর্মীদেরকে পর্যায়ক্রমে মোতায়েন করতে হয়, কারণ অশান্ত এলাকা, সেখানকার আবহাওয়া একটু অন্যরকম দেশের অন্য প্রান্তের চাইতে। ব্যাটালিয়নকে ব্যাটালিয়ন, বিএসএফ হোক, ইন্ডো টিবেটান পুলিশ হোক, সিআরপিএফ হোক, পরিবর্তন করতে হয়। আর্মিরও কলাম পরিবর্তন করতে হয়। সমস্ত তথ্য বেরিয়ে এসছে। গোয়েন্দা দপ্তরের তরফ থেকে একটা দুটো না, বিভিন্ন লেভেলের গোয়েন্দা থাকে, ইন্টেলিজেন্স ব্যুরো। কাশ্মীরের তৎকালীন সরকারকে, রাষ্ট্রপতির শাসন যেহেতু, রাজ্যপাল, তাকে কেন্দ্র করে সমস্ত তার কাছে তথ্য যায়, স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তথ্য পাঠানো হয়। সড়ক পথে নিরাপত্তা কর্মীদেরকে পাঠাবেন না। সীমান্তের অপর পারের সন্ত্রাসীরা যে কোনো ধরনের হামলা চালাতে পারে। আকাশ পথে পাঠান, খরচও কম হবে, ঝুঁকি থাকবে না। রাজ্যপাল হিসাবে সত্যপাল মালিক মহোদয় তিনিও বলেছেন, হ্যাঁ, এটাই করা দরকার। কিন্তু পুলওয়ামাতে সে ঘটনা ঘটে গেল। আর সেদিন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব উত্তরপ্রদেশের শ্রী জিম করবেট অভয়ারণ্যে তিনি ন্যাশনাল জিওগ্রাফির চ্যানেলের জন্য শুটিং করছেন। অভয়ারণ্য যেহেতু, সেখানে মোবাইল টাওয়ার ইত্যাদি নেই, এমনভাবে বাছাই করে নিয়েছেন যাতে কোনো মোবাইল ফোন না পৌঁছতে পারে, পুলিশের ওয়্যারলেস না পৌঁছতে পারে। আজকে ঘটনাচক্রে এবং কাশ্মীরের সেদিনকার রাজ্যপাল সত্যপাল মালিক তিনি প্রকাশ্যে বলছেন, এই ঘটনা দুর্ঘটনা না, এই ঘটনা অ্যাক্সিডেন্টাল না, এই ঘটনা মনুষ্য তৈরি করা, ম্যান মেড। এবং সেই ম্যানকে বুঝতে পারছেন? আজকে প্রায় 5.5 বছর গেল, কোথায় তার তদন্ত রিপোর্ট? তার তদন্ত রিপোর্ট নেই। সেই পুলওয়ামা ঘটনা ঘটিয়ে আবেগের একটা আবহ তৈরি করে সিআরপিএফ এর লাশ, ওই স্মৃতি ইরানি, এরকম মহিলা মন্ত্রীরা মা বাবার লাশ কাঁদে নেন কিনা জানি না, কিন্তু সিআরপিএফ এর লাশ টেনে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন সহানুভূতি করানোর জন্য। তা না হলে পরে 2019-এ তারা আসতেন না। কিন্তু শয়তানকে আপনি যতই দুধে কলায় পালেন না কেন, শয়তান যে পোশাকই পরেন না কেন, যে আবহাওয়ায় শয়তান বড় হন না কেন, শয়তান না থাকে, তার মন কখনো শুদ্ধ হয় না, পরিবর্তন হয় না। সেই 5 বছর এরকম একটা অমানবিক অন্যায় পথে দ্বিতীয়বার সরকারে আসতে যে বাধ্য হয়েছে বা আসতে পেরেছে, অন্তত তারপর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হবার পর একটু হলেও তো
একটু হলেও তো তার ভেতরে একটু পরিবর্তন দেখানো উচিত ছিল। এই দেশের মানুষ আমরা আশা করতেই পারি। হয়েছে কি? হয়েছে দ্বিতীয়বার ক্ষমতায় এসে আরো ভয়ঙ্কর, আরো জঘন্য, আরো বেশি করে কিভাবে তাদের লক্ষ্যে পৌঁছতে হবে সে পথ ধরেছেন। কাশ্মীরের স্বায়ত্তশাসন ভাঙতে হবে। দেশে কেন্দ্রীয় শাসিত রাজ্য পূর্ণ রাজ্যে পরিণত হয়। অন্যায় হোক, ন্যায় হোক, এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে, ত্রিপুরাজ্যের মধ্যে মাঝে মধ্যেই ওই টিএনবি, এনএলএফটি, টাইগার ফোর্স, আইএনপিটি, টিউজেস, এখন ত্রিপুরা মথা, তারাও বলে এডিসি কে ত্রিপুরাল্যান্ডে পরিণত করতে হবে, অর্থাৎ এটাকে এডিসি থেকে উন্নত করে রাজ্যে উন্নত করতে হবে। স্বাধীনতার পর থেকে কাশ্মীর পূর্ণ রাজ্য। হ্যাঁ, তুমি রাজ্যকে দুটুকরো করতে পারো, লাদাখ আর কাশ্মীর। দুটুকরো তো করেছ। পূর্ণ রাজ্যকে কেন্দ্রশাসিত রাজ্য। গণতন্ত্রের প্রমোশন হয় আর তারা গণতন্ত্রের ডেমোশন করে, অধিকারের ডেমোশন করে। এখানে শেষ না। ক্ষমতায় আসার পরেই, হ্যাঁ, এতে মোদির বা বিজেপির হাত আছে, কথা বলবো না। একটা খারাপ সময় সারা পৃথিবীর মানব জাতির সামনে করোনা আসলো। সারা পৃথিবীতে লকডাউন হয়েছে, এখানেও লকডাউন করতে হয়েছে। তার জন্য তাদের কাউকে অপরাধী বলেন না, কিন্তু পৃথিবীর অন্য দেশে লকডাউন যেহেতু কারখানা বন্ধ করতে হবে, চাষ বন্ধ করতে হবে, বাজার বন্ধ করতে হবে, উৎপাদন বন্ধ করতে হবে, সরকার কি ধনী সরকার কি গরিব সরকার কি সমাজতান্ত্রিক সরকার তো বলার মানে প্রশ্নে ওঠে না। তার দেশের নাগরিকদের কিভাবে নানাভাবে কনসেশন দেওয়া যায়, নানাভাবে তার সামনে রিলিফ দিয়ে উপস্থিত হওয়া যায়, জনগণকে খুশি রাখা যায়। এই দেশে কি হয়েছে? করোনারাই যেন তাদের কাছে একটা মস্ত বড় সুযোগ, দেশের মানুষকে লুট করার, দেশের মানুষের মগজ ধুলাই করার, দেশের মানুষের ভেতরে বুজরুকি ঢুকিয়ে দেওয়ার রোগ। তাকে বিজ্ঞান দিয়ে মোকাবেলা করতে হবে। রোগগ্রস্ত মানুষকে পথ্য দিতে হবে, ওষুধ দিতে হবে, তার জন্য অতিরিক্ত খরচ করতে হবে। এখানে দাওয়াই দিলেন, গোবর মাখো, গোমূত্র পান করো, থালা বাজাও। এই ফাঁকে সমস্ত কারখানা বন্ধ হয়ে গেল, লক্ষ লক্ষ শ্রমিক মারা গেল। এই তথ্যগুলো সরকার দেয় না। পার্লামেন্টে প্রশ্ন হয়েছে, কতজন পরিযায়ী শ্রমিক কাজ হারিয়েছেন, কতজন পরিযায়ী শ্রমিক মারা গেছেন, তথ্য নেই। আমরা ত্রিপুরা বিধানসভাতে প্রশ্ন করেছি যে করোনার সময়েতে ত্রিপুরাজ্যের বাইরে থেকে কতজন শ্রমিক তাদেরকে সরকারিভাবে বা নিজ উদ্যোগে তারা এসছে বা আনতে হয়েছে, তথ্য নেই। কতজন মারা গেছেন, তথ্য নেই। কি তথ্য দেবেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে আমাদের দেশে করোনাতে প্রায় 50 লাখের কাছাকাছি মানুষ মারা গেছে। আমরা দেখেছি তখন গঙ্গার পারে কিভাবে লাশ শিয়াল কুকুরে টানাটানি করছে, কিভাবে গঙ্গায় লাশ ভেসে যাচ্ছে। দিল্লি, কলিকাতা, হায়দ্রাবাদ
এসব জায়গায় অক্সিজেনের অভাবে কাতরাতে কাতরাতে দিন দুপুরে চোখের সামনে মানুষ মারা গেছে। আর মোদী সরকার এটাকেই মনে করেছেন এটা তাদের জন্য একটা সুবিধা। এই সুযোগে তার কর্পোরেট বন্ধুরা কামাই করবে, আর এই সুযোগে মানুষের মগজের ভেতরে তাদের চিন্তা ভাবনা ঢুকিয়ে দেওয়ার সেখানে চেষ্টা করবে। স্বাভাবিক, এই দেশের কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র, কর্মসংস্থান সবকিছু আরো ধ্বংস হয়েছে, এখনো উঠে দাঁড়াতে পারেনি। যদিও মোদী সরকার তার প্রচার যন্ত্র বলছে দেশে নাকি দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ 5% নিচে হয়ে গেছে। ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, দ্রুতগামী অর্থনীতি, 3 ট্রিলিয়ন আমাদের জিডিপি হয়ে গেছে। তো এর দেশের জনগণের কাছে 3 ট্রিলিয়ন হোক আর 33 ট্রিলিয়ন হোক, এতে কি এসে যায়? এই 3 ট্রিলিয়ন যে জিডিপি বা সম্পদ, তার মালিককে দেশের মাত্র 22টি পরিবারের হাতে, মাত্র 22টি পরিবার হাতে। এই দেশের 70% মানুষের যত সম্পদ 22টি পরিবার হাতে, তার চেয়ে বেশি সম্পদ। কাজে দেশের জিডিপি 3 ট্রিলিয়ন হোক বা 33 হোক, এতে এই দেশের গরিব মানুষের কি এসে যায়? কিচ্ছু এসে যায় না। সেই জায়গায় আমাদের দেশের কৃষকরা যখন এই কোভিডের সময়তেই রাস্তায় নামতে বাধ্য হলেন, 13টি মাস দিল্লির প্রবেশের সমস্ত রাস্তা দখল করে সেখানে শীত, গ্রীষ্ম, বর্ষা রাস্তায় বসে 750 তাদের সহযোদ্ধাদের জীবন হারিয়েও লড়াই করলেন। মোদী সরকারের বুক একটুকু কাঁপল না? তার ভেতরে একটু সহানুভূতি হলো না? বাধ্য হয়ে যখন 3টা কালো আইন তুলে নেওয়ার জন্য প্রতিশ্রুতি করতে সেই 500,000 টাকা নোট বাতিল করার মতো একদিন আসলেন, বললেন না কৃষক উঠে যান, তোমাদের সব দাবি মেনে নেওয়া হবে। লিখিতভাবে তার মন্ত্রিসভার 3 জন সদস্য এবং অফিসারদেরকে দিয়ে লিখিত প্রতিশ্রুতি দিলেন। তারপর আরো 2টি বছর গত হয়ে গেছে, একটিও কার্যকরী হয়নি। কৃষকদের উপর থেকে একটিও মামলা তুলে নেওয়া হয়নি। আন্দোলনরত কৃষকদের উপরে গাড়ি চালিয়ে দিয়ে যে মন্ত্রী তার দাপট দেখিয়েছেন, সে মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে হটানো হয়নি, তার বিরুদ্ধে কেস দায়ের করা হয়নি। কিন্তু কত বড় অহংকারী হতে পারে, কত বড় কৃষি বিরোধী, কৃষক বিরোধী, জনবিরোধী হতে পারে সেই কৃষকদের ঋণ মুকুব করার জন্য বা দেশের গ্রামীণ অংশের মানুষ ইউপিএর সময়তে বামপন্থীদের সহযোগিতায় যে রেগা আইন চালু হয়েছে, এগুলো কার্যকরী করতে গেলে পরে রেগাতে বছরে মাত্র 60,000 কোটি টাকা লাগে। কৃষকদের সমস্ত ঋণ মুকুব করতে গিয়ে ভারত সরকার হয়তো বা 7-8 লক্ষ কোটি টাকা লাগবে। টাকা তো কিছু লাগবে, এই টাকা নেই। কিন্তু গত 10 বছরে এই মোদী জমানায় 16 লক্ষ কোটি টাকা কর্পোরেটদের ঋণ মুকুব করা হয়েছে। 22 জন শিল্পপতি, আমরা আঞ্চলিকতায় বিশ্বাস করি না, কিন্তু তবুও তথ্য বলতে হয়। 22 জন শিল্পপতি
তার মধ্যে 21 জনই হলো গুজরাটি, নরেন্দ্র মোদী অমিত শাহ রাজ্যের। তারা কয়েক লক্ষ কোটি টাকা এই দেশের বিভিন্ন ব্যাংকে তার তালা জ্বলিয়ে দিয়ে, লালবাতি জ্বালিয়ে দিয়ে পালিয়ে গেছেন, একজনকেও ধরে আনতে পারেনি। এইভাবে গত 5টি বছর, অর্থাৎ দ্বিতীয়বার তারা দেশের কৃষকদের বিরুদ্ধে, শ্রমিকদের বিরুদ্ধে, যুবকদের বিরুদ্ধে আরো বেশি যুদ্ধ ঘোষণা করেছে, আরো বেশি সংকটের দিকে ঠেলে দিয়েছে। তো স্বাভাবিক এ দেশের মানুষ অতিষ্ঠ, এ দেশের মানুষ সংকল্পবদ্ধ হতে বাধ্য হয়েছেন, এই যমনার অবসান ঘটাতে হবে। আজকে কোন পথে এই যে সমস্ত বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়েছে, এটা মোকাবেলা করার চেষ্টা তারা করছেন, সেটাও গণতান্ত্রিক পথে। ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ড সম্পর্কে অনেক শুনেছেন, কাজে ব্যাখ্যার প্রয়োজন নেই। কিন্তু যে তথ্য আমরা সাধারণ মানুষ জানি, এই তথ্য সেখানে সীমাবদ্ধ না। ইলেকটোরাল বন্ডে মোট 16,000 কোটি টাকা জমা পড়েছে, 16,000 কোটি টাকা। সেই 16,000 কোটি টাকার 12,000 কোটি টাকা তার বেশিরভাগ কে পেয়েছে, কারা দিয়েছে তার তথ্য বেরিয়ে এসছে। আরো 4,000 কোটি টাকা কে দিয়েছে, বিজেপি পেয়েছে, কিন্তু কে দিয়েছে এই তথ্য বের হয়নি এখনো, অর্থাৎ এটাকে বের হতে দেয়নি। সবটাই ঘোটালা, সবটাই জবরদস্তি করে হয় বাধ্য করা হয়েছে, নতুবা অন্য কিছুর বিনিময়ে এদের পাইয়ে দেওয়া হয়েছে। তারাই দিয়েছেন টাকা। বিনিময়টা কি? এই যে 16,000 কোটি টাকা ইলেকটোরাল বন্ড, যার প্রায় 80% বিজেপির পকেটে ঢুকেছে, সেই বন্ড যারা দিয়েছেন তারা প্রায় 8 লক্ষ কোটি টাকার বরাত পেয়েছেন। 8 লক্ষ কোটি টাকা। কার টাকা? 16,000 কোটি টাকা শুনে আমাদের চোখ বড় হয়ে যায়। এটা তো সমুদ্রে ওই বরফের মাত্র চূড়া দেখা যায়, কিন্তু তার তলায় যে বিশাল 8 লক্ষ কোটি টাকার নানা বরাদ্দ দিয়েছে। এই 8 লক্ষ কোটি টাকার মধ্যেও নিঃসন্দেহে বিজেপির শেয়ার আছে। সে টাকা কার? জনগণের টাকা। এই যে একটা ভোট হচ্ছে, আমার মনে হয় না বিজেপির কুশবাউ ভবন কৃষ্ণনগরে, সেখানে যারা ম্যানেজারি করেন তারাও জানেন যে বিজেপির কত ফ্ল্যাক্স আসছে, কত পতাকা আসছে, কত হোর্ডিং আসছে, বেনামি কটা মোটরসাইকেল এসছে, কত গাড়ি আসছে। আমার মনে হয় তারাও জানেন না, জানার কথাও না। আমরা পাবলিক কি মনে করি, আরে বাপরি বাপ, বিজেপির কত পতাকা রে, বদল্লা দিয়ে লাগাইয়েও শেষ করতে পারে না। ছাগলে ফাইরা খায়, কুত্তা সিরে ড্রেনে পয়রা থাকে, কেউ দেখে না। আমরা কেউ কেউ যারা বিজেপি বিরোধী, আমরা একটু আত্মপ্রসাদ লাভ করি, যাক বাবার বিজেপির পতাকা রাস্তায় লুটতেছে। বন্ধুরা, এটা তো বিজেপি টাকা না, এ টাকা তো আমাদের, এ টাকা তো শ্রমিকের, কৃষকের। কারা বিজেপিকে এই হেলিকপ্টার চড়ার পয়সা যোগায়, প্লেনে চড়ার পয়সা যোগায়, হোর্ডিং লাগানো পয়সা যোগায়, ডাউস টাউস বিজ্ঞাপন টেলিভিশনে পত্রিকাতে দেওয়ার জন্য পয়সা যোগায় বড় বড় কর্পোরেট।
আর সেই কর্পোরেটরা বিজেপির কাছ থেকে এইভাবে বরাত পেয়ে এরা আমাদেরকে বিষ খাওয়ায়। এই যে আপনারা দেখছেন 800টা ড্রাগ কোম্পানি অর্থাৎ ঔষধ কোম্পানি, নিষিদ্ধ ঔষধ, নিষিদ্ধ ট্যাবলেট বাজারে বিক্রি করছে। কে মরছে? আমাদের আয়ু শেষ করছে, আমাদের জীবনের শক্তি শেষ করছে। বিষাক্ত লবণ খাওয়াচ্ছে, বিষাক্ত ওষুধ খাওয়াচ্ছে, বেশি দামে আমাদের জিনিস কিনতে হচ্ছে। সেই টাকার বিনিময়ে বিজেপির পোশাক পতাকা আসে, ফ্ল্যাক্স আসে। এই টাকা আমাদের টাকা। কাজেই এগুলার বিরুদ্ধে যখন আজকে মানুষ কথা তুলছেন, অন্যায়ভাবে বিরোধীদের মুখ বন্ধ করো। বিজেপির শুধু বাইক বাহিনী ঠেঙ্গারে বাহিনী না, আমরা শুধু বাইক বাহিনীকে ঠেঙ্গারে বাহিনী বলি। এটা তো ছোট্ট ঠেঙ্গারে বাহিনী। বিজেপির ঠেঙ্গারে বাহিনী এখন সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স। কার কাছ থেকে টাকা আনতে হবে? সিবিআই পাঠাও, ইনকাম ট্যাক্স পাঠাও, ইডি পাঠাও, আর টাকা দিলেই বাস বন্ধ। বলছে মোदी, भ्रष्टाचार के खिलाफ हमारा लड़ाई चलेगा, भ्रष्टाचार को खत्म करेगा। আমি জিজ্ঞেস করি, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে ইলেকট্রাল বন্ড এটা ভ্রষ্টাচার, ইলেকট্রাল বন্ড এটা অসাংবিধানিক, কেজরিওয়ালের বিরুদ্ধে যে অভিযোগটা তো এখনো প্রমাণিত না, হেমন্ত সোরেনের বিরুদ্ধে অভিযোগ তো এখনো প্রমাণিত না। তুমি চার্জশিট দখল করতে পারোনি, আর ইলেকট্রাল বন্ডে তুমি টাকা নিয়েছো, সুপ্রিম কোর্ট সিল দিয়ে দিয়েছে, এটা বেআইনি। তাহলে জেপি নাড্ডাকে কেন গ্রেপ্তার করা হবে না? নরেন্দ্র মোদীকে গ্রেপ্তার করতে বলছি না, কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহকে কেন সিবিআই ডাকবে না? কিন্তু বন্ধুরা, তারা মাপ পাবে মনে করবেন না, আসতে হবে। প্রতিটি নয়া পয়সা যেভাবে লুট করেছে তার হিসাব দিতে হবে, আর হিসাব দিতে না পারলে পরে ওই প্রতিশোধ হিসাবে বলছি না, আইন অনুযায়ী যা হবার এটা নরেন্দ্র মোদী অমিত শাহকে সেই আইন তার পথে যেতেই হবে। সেই বিজেপির শাসনে আছি আমরা ত্রিপুরাজ্যে। আজকে সকালবেলা বাইখোরা আর একটা জায়গা, এখানে সিপিএমকে উঠতে দেওয়া যাবে না, সিপিএম এর কোনো দোকানদার থাকতে পারবে না, আজকে একটা সভা করে এসছে। আমি সেখানে বলেছি যে আজকে আমাদের ত্রিপুরাজ্যে গত 6টা বছর এখানে হর্তা কর্তা বিধাতা সবকিছুর দণ্ডমুণ্ডের ক্ষমতা কাদের হাতে? কাদের হাতে? পিডব্লিউডি অফিস নিয়ন্ত্রণ করে কে? একটা সিন্ডিকেট। ডিডব্লিউএস অফিস নিয়ন্ত্রণ করে কে? সিন্ডিকেট। আপনাদের ডুকলি ব্লক নিয়ন্ত্রণ করে কে? একটা সিন্ডিকেট। প্রশাসনাত্মক নির্বাচনে মিউনিসিপ্যালিটিতে বা ত্রিস্তর পঞ্চায়েতে কেউ কেউ চেয়ারম্যান হন, মেম্বার হন, এই চেয়ারম্যান মেম্বারদের কোনো দাম আছে? কেউ জিজ্ঞেস করে তাদেরকে? এরা একটা সিলের মালিক, এই সিলকে ব্যবহার করে তারাও জানে না। কে? মন্ডল। হ্যাঁ, আমাদের পার্টিরও আমরা মন্ডল বলি না, আমরা লোকাল কমিটি বলি, ব্রাঞ্চ কমিটি বলি। কংগ্রেসেরও এরকম কমিটি আছে, ব্লক কমিটি ইত্যাদি ইত্যাদি। এটা যার যার পার্টির শৃঙ্খলার জন্য, কাঠামোর জন্য ঠিক আছে। আমার পার্টির কমিটির সেক্রেটারি কে হবেন
মেম্বার কে হবেন, সম্পাদক মন্ডলী কে হবেন, আমার পার্টি ঠিক করেন, জনগণ ঠিক করেন না। তাহলে আমার পার্টির কমান্ড আমার পার্টির ভেতরে চলবে, তার বাইরে লোকের চলার প্রশ্ন নাই। তাহলে বিজেপি তাদের তো এরকম সম্মেলনও হয় না। জেপি নাড্ডা নিয়োগ করেন রাজীব ভট্টাচার্যকে, আর রাজীব ভট্টাচার্য নির্বাচন করেন ওই হুমরা সুমরা কিছুকে বিভিন্ন মণ্ডলে। তো তাদের আনুগত্য থাকবে রাজীব ভট্টাচার্যের কাছে। অরুন্ধতী নগরের পাবলিক, বাদারঘাটের পাবলিক তাদের হুকুম মানতে তো বাধ্য না। কিন্তু আজকে আপনার বাদারঘাটে কে কোথায় দোকান করবেন, কে কোথায় ব্যবসা করবেন, কে কোথায় খেলাধুলা করবেন, কে ঘর পাবে, কে কি পাবে, সব ঠিক করছে মন্ডল। তো গণতন্ত্র আছে, গণতন্ত্র আছে, একনায়তন্ত্র হয়ে গেছে না, এই আগামী দিন হবে না, হয়ে গেছে। ত্রিপুরা চলছে। আর এই ক্ষয়িষ্ণু যারা দেশের গণতন্ত্র মানে না, সংবিধান মানে না, এটাকে আবার দিল্লির ক্ষমতায় কোন রকমে আনার জন্য সাথে জুটেছে ত্রিপুরা মথা। কারা ত্রিপুরা মথা? আমার আগের বক্তারা বলেছেন, সময় কম, তো বলার দরকার আছে বলে মনে করি না। তাদের দুটোর মধ্যে কি ত্রিপুরা মথা বলে নো কম্প্রোমাইজ। গ্রেটার ত্রিপুরাল্যান্ড না হলে কারোর সাথে কোনো একসাথে বসবেও না। বিজেপি কি গ্রেটার ত্রিপুরাল্যান্ড স্বীকার করেছে? বা মথা যারা শুধু জাতি কথা বললে জাতি, বিজেপি কিছু জাতিকে স্বীকৃতি দিয়েছে? এরকম পরস্পর বিরোধী সুবিধাবাদী নেতৃত্বের মধ্যে যারা বসে আছে, তাদের আখের গোছানোর জন্য, কায়েমির স্বার্থের জন্য আজকে নির্বাচনে আছে। এখানে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেতেও এই পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আমি দেখলাম কিছু পত্রিকাতে প্রতিদিন তার ছবি উঠছে। কিছু লোক তো আসবেই, সরকারে আছে, না আসলে পরে আবার বাড়িঘর ভাঙবে। তিনি রাজনীতির পাঠ দিচ্ছেন, গণতন্ত্রের পাঠ দিচ্ছেন। বিপ্লব বাবু, বিপ্লব কুমার দেব, আমি খুব বিনয়ের সাথে, আমরা ব্যক্তিগত আক্রমণ করি না, বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে বিপ্লব বাবুকে জিজ্ঞেস করি, 4 বছরের মাথায় 48 ঘন্টা আগে তুমি বক্তৃতা করেছো দক্ষিণের কোনো একটা জায়গায়, 47 ইংরাজি অব্দি ত্রিপুরার যাতে আর কেউ মুখ্যমন্ত্রী হওয়ার জন্য না ভাবে, এই চেয়ারটা আমার জন্য 47 ইংরাজি বুকড। আর 48 ঘন্টার মধ্যে তোমাকে চেয়ার থেকে নামিয়ে দেওয়া হলো, তোমাকে বস্তা বেঁধে দিল্লিতে পাচার করতে বাধ্য হলো। তোমার মুখ্যমন্ত্রীর পথ এটা দলের পথ না, সাংবিধানিক পথ। বিজেপির পার্টিরও ত্রিপুরা যে জনগণেরও জানার অধিকার আছে। তোমার অপরাধটা কি ছিল ভাই? তুমি একটু খুলে বলো তো, কি তোমার অপরাধ? এত বড় বড় ভাষণ দিচ্ছ, তারপরে বলছে আরেকজন বেটি বাঁচাও বেটি পড়াও, ত্রিপুরাজ্যের সব মহিলাকে লাখপতি বানিয়ে দেবেন আরেক মহিলা। গর্ব করেন নারী শক্তি, দুর্গা মাতা শক্তি। কাঠালিয়ার কোনো এক গন্ডগ্রাম থেকে একটা মহিলাকে বিজেপি পারে কেন্দ্রের মন্ত্রী বানাতে, নামও প্রতিমা। এই প্রতিমা দেবী কেন আপনার বিসর্জন হয়ে গেল আজকে? বিপ্লব কুমার দেব রাজ্যসভাতে সদস্য, 4.5 বছর তার মেয়াদ। কি কারণে একজন 4.5 বছরের মেয়াদে রাজ্যসভার সদস্য তাকে লোকসভায় পাঠাতে হবে? ত্রিপুরাজ্যের মানুষের জানার অধিকার আছে তো। আমি বিজেপির বন্ধুদেরও বলবো, যদি কেউ থাকেন দয়া করে একটু জিজ্ঞাসা করুন কি কারণে প্রতিমা দেবীর বিসর্জন হয়ে গেল, কোনো নির্ঘণ্ট ছাড়া, কোনো একটা কি বলে এটাকে, কোনো একটা সময় যে বলে এটাকে পঞ্জিকা ছাড়া কেন বিসর্জন হলো?
আর বিপ্লব বাবু 4.5 বছরের মেয়াদ থাকতে কেন তোমাকে আনতে হলো? এটাই হলো কারণ যে বিজেপির ভেতরে গণতন্ত্র নাই, নৈতিকতা নাই, এথিক্স নাই। একটাই হলো লুটে আর অসত্য ভাষণে যে সেরা, তিনি বিজেপির সেরা নেতা। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি দেশ রক্ষায়, দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশকে বাঁচানোর সংকল্প নিয়ে সেই লড়াইয়ে আমাদের প্রার্থী আশিস কুমার সাহা হাত চিহ্নে তাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করার মধ্য দিয়ে প্রত্যেক নাগরিককে, শুধু ইন্ডিয়া জোটের সমর্থক পার্টিগুলার সদস্য যারা আছেন তাদেরকে না, প্রত্যেক দেশপ্রেমিক নাগরিককে বলবো, একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে এই মুহূর্তে দেশের একটা জটিল সন্ধিক্ষণে এটাই আমাদের কর্তব্য। সে কর্তব্য পালন করার মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করুন আপনি দেশকে ভালোবাসেন, দেশের অগ্রগতি চান। এই কথাগুলো বলে আবারও সবাইকে নমস্কার এবং আদাব জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাই ভালো থাকুন। ইনকলাব জিন্দাবাদ।